আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে এনবিসি নিউজ 24-এ। শুরুতেই জানিয়ে দিব আন্তর্জাতিক শিরোনাম। লেবানন, সিরিয়া, গাজা, ইয়েমেনে সামরিক অভিযান চলবে, হুঁশিয়ারি ইসরায়েলের। ৪৮ কোটি ২০ লাখ ডলারে বিক্রি হল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিল বেলজিয়াম। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে আন্তর্জাতিক মহলের নানামুখী কূটনৈতিক তৎপরতা ও মধ্যস্থতা চললেও লেবানন, সিরিয়া, গাজা ও ইয়েমেনে সামরিক অভিযান বন্ধ না করার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আঞ্চলিক উত্তেজনা কমানোর প্রচেষ্টা সত্ত্বেও এই ৪ অঞ্চলে তাদের সামরিক কার্যক্রম পূর্ণ শক্তিতে চলবে। ইসরায়েলি বিমান বাহিনীর পাইলটদের একটি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে কাটস এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেনাপ্রধান এয়াল জামিরও উপস্থিত ছিলেন। প্রতিরক্ষা দপ্তরের এই অবস্থান থেকে এটি স্পষ্ট যে অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে সংঘাত থামার কোনো সম্ভাবনা দেখছে না ইহুদিবাদী এই দেশটি। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভের বরাত দিয়ে আনাদলু এজেন্সি জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী কাটস তার বক্তব্যে প্রতিটি ফ্রন্টের জন্য পৃথক কৌশলগত লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ অব্যাহত রাখা হবে এবং সিরিয়ার জাবাল আল শেইখ বা মাউন্ট হারমোন ও নিরাপত্তা অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী কোনোভাবেই সরে আসবে না। গাজা প্রসঙ্গে তিনি আবারও হামাসকে পুরোপুরি নির্মূল করা এবং এলাকাটিকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়াও ইয়েমেনের হুথিরা যাতে তাদের সক্ষমতা বাড়াতে না পারে সেজন্য সেখানেও ইসরায়েলের অভিযান চলমান থাকবে বলে তিনি ঘোষণা দেন। ইরান ইস্যুতে কথা বলতে গিয়ে ইসরায়েল কাটস এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে চালানো হামলায় ইরানের পারমাণবিক এবং কৌশলগত ক্ষমতার অপরিণমীয় ক্ষতি করা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলি ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে তিনি বলেন, কৌশলগত কারণে হামলার বিস্তারিত তথ্য এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়। তবে ইরানের পারমাণবিক স্বপ্ন নস্যাৎ করতে ইসরায়েলের যে সফল হয়েছে সেই দাবি তিনি তার বক্তব্যে তুলে ধরেন। যদিও ইরান বা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এই বিশাল ক্ষয়ক্ষতির দাবি নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। উল্লেখ্য যে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখনও পর্যন্ত ৭১,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এই আগ্রাসনের ফলে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনায় ইসরায়েল লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথিদের সঙ্গে ভয়াবহ পাল্টাপাল্টি যুদ্ধে জড়িয়ে পড়ে। চলতি বছরের মাঝামাঝি সময়ে ইরানের সঙ্গেও ইসরায়েলের সরাসরি যুদ্ধ শুরু হলেও পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়। সিরিয়ার অভ্যন্তরেও গত ১ বছরে শত শত বিমান হামলা চালিয়ে সামরিক স্থাপনা ধ্বংসের পাশাপাশি অসংখ্য বেসামরিক প্রাণহানি ঘটিয়েছে ইসরায়েলি বাহিনী। দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে চলা নামা জল্পনা ও প্রচেষ্টার পর অবশেষে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের মালিকানা হস্তান্তর করল পাকিস্তান সরকার। মঙ্গলবার ২৩ ডিসেম্বর সরাসরি সম্প্রচারিত একটি প্রতিযোগিতামূলক নিলামের মাধ্যমে রাষ্ট্রীয় এই বিমান সংস্থার ৭৫% শেয়ার ৪৮ কোটি ২০ লাখ ডলারে কিনে নিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় বিনিয়োগ ও গবেষণা সংস্থা আরিফ হাবিব লিমিটেড। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকারের জন্য এই বেসরকারীকরণ প্রক্রিয়াকে একটি বড় জয় হিসেবে দেখা হচ্ছে, কারণ গত বছর প্রথম প্রচেষ্টায় উপযুক্ত দাম না পাওয়ায় এই প্রক্রিয়া ব্যর্থ হয়েছিল। এবারের নিলামে করাচি ভিত্তিক ব্রোকারেজ হাউস টপলাইন সিকিউরিটিজ স্থানীয় অন্য দুটি প্রতিষ্ঠান লাকি সিমেন্ট ও এয়ারব্লুকে পেছনে ফেলে এই গৌরব অর্জন করে। এই বড় ধরনের চুক্তির ফলে বিজয়ী প্রতিষ্ঠান এখন পিআইএর ৭৫% শেয়ারের মালিক হিসেবে গণ্য হবে এবং আগামী ৩ মাসের মধ্যে বাকি ২৫% শেয়ার কিনে নেওয়ার সুযোগও পাবে। করাচি ভিত্তিক ব্রোকারেজ হাউস টপলাইন সিকিউরিটিজ জানিয়েছে, বিক্রয়লব্ধ অর্থের প্রায় ৯০%-এরও বেশি অর্থ এয়ারলাইন্সের আধুনিকায়ন ও ভর উন্নয়নের কাজে পুনরায় বিনিয়োগ করা হবে। বাকি অংশ ব্যয় করা হবে প্রতিষ্ঠানের পুঞ্জীভূত ঋণ পরিশোধে। বর্তমান এই চুক্তিটি পূর্ণাঙ্গভাবে সম্পন্ন হতে এখন কেবল সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলির চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা রয়েছে।
পাকিস্তানের এই ঐতিহাসিক বেসরকারীকরণ প্রক্রিয়া মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের 700 কোটি ডলার ঋণ কার্যক্রমের অন্যতম কঠিন শর্ত ছিল। আইএমএফের শর্ত মেনে পাকিস্তান সরকার গত কয়েক মাস ধরে বিদ্যুৎ ও গ্যাসের দাম ও ট্যাক্সের হার বৃদ্ধি করায় জনমনে অসন্তোষ তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে অলাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলি থেকে সরকারি মালিকানা প্রত্যাহারের অঙ্গীকার পূরণে পিআইএ বিক্রি ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকারি হিসেব অনুযায়ী পিআইএ প্রতি বছর ৩,৫০০ কোটি রুপি লোকসান গুনে আসছিল, যা রাষ্ট্রীয় কোষাগারের ওপর বিশাল এক বোঝা হয়ে দাঁড়িয়েছিল। বেসরকারীকরণ প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পাকিস্তান সরকার আগে থেকেই এয়ারলাইন্সের ৮,০০০ কোটি রুপিরও বেশি ঋণের মধ্যে ৬,৭০০ কোটি রুপি একটি পৃথক হোল্ডিং কোম্পানিতে স্থানান্তর করেছে, যা সরকার নিজে পরিশোধের দায়িত্ব নিয়েছে। এই ঋণের বোঝা সরিয়ে নেওয়ায় ২০২৫ সালের প্রথম অর্ধে পিআইএ প্রায় ১,১৫০ কোটি রুপি করপূর্ব মুনাফা দেখাতে সক্ষম হয়। এর পাশাপাশি সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যে লাভজনক রুটগুলিতে পুনরায় ফ্লাইট চালুর অনুমতি পাওয়ায় এয়ারলাইন্সটির বাজার মূল্য ও গুরুত্ব আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যা নিলামে ইতিবাচক প্রভাব ফেলেছে। প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এই সফলতাকে বেসরকারি খাতের নতুন শক্তি সঞ্চারের মাধ্যম হিসেবে বর্ণনা করেছেন। তবে বাজার বিশ্লেষকরা মনে করছেন যে আরিফ হাবিব লিমিটেডের জন্য সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে পুরনো হয়ে যাওয়া বিমান বহরের আধুনিকায়ন এবং অতিরিক্ত জনবল ও পরিচালনা ব্যয় পুনর্গঠন করা হবে তাদের প্রধান কাজ। পাকিস্তানের আকাশসীমায় পিআইএকে আবারও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক একটি বিমান সংস্থা হিসেবে গড়ে তোলাই হবে নতুন মালিক পক্ষের মূল লক্ষ্য। দায়িত্ব নেওয়ার পর ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াই করবেন জোহরান মামদানি। নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি আগামী ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর ইসলামোফোবিয়া এবং ফিলিস্তিনি বিরোধী বর্ণবাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন। মঙ্গলবার ২৩ ডিসেম্বর নিউ ইয়র্ক সময় রাতের দিকে এক্স পোস্টে তিনি বলেন, মেয়র হিসেবে আমি সকল নিউ ইয়র্কবাসীকে লালন করা, সুরক্ষা দেওয়া এবং প্রতিটি কোণে ইসলামোফোবিয়া এবং ফিলিস্তিনি বিরোধী বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করাকে আমার দায়িত্ব হিসেবে গ্রহণ করব। মামদানি ব্রাউন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ২১ বছর বয়সী ফিলিস্তিনি আমেরিকান ছাত্র মুস্তাফা খারবুচের সঙ্গে তার কথোপকথনের বর্ণনা দেন। সম্প্রতি ব্রাউন ইউনিভার্সিটি গুলি চালানোর ঘটনায় তাকে মিথ্যাভাবে দোষারোপ করা হয়। এরপর তাকে অনলাইনে হয়রানি এবং মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল। আনাদোলু এজেন্সি জানিয়েছে, অতি ডানপন্থী সোশ্যাল অ্যাকাউন্ট এবং ষড়যন্ত্রতাত্ত্বিকরা আরবের ঐতিহ্যবাহী কেফিয়া পরা মুস্তাফার একটি ছবি ভাইরাল করে দেয়। পোস্টে তারা ইঙ্গিত দেওয়ার চেষ্টা চালায় যে এসব সন্ত্রাস ঘটনা ফিলিস্তিন কিংবা সংশ্লিষ্ট মুসলিমরাই ঘটায়। ঘটনার সঙ্গে ওই ছাত্রের সম্পর্ক থাকার কোনো রকম প্রমাণ না থাকা সত্ত্বেও এসব প্রচারণা চলে, যদিও পরে প্রকৃত সন্দেহভাজনকে আলাদাভাবে গ্রেপ্তার করা হয়। মামদানি এই ঘটনাটিকে ইসলামোফোবিয়া এবং ফিলিস্তিনি বিরোধী বর্ণবাদের কারণে বাস্তব জগতের বাস্তব ক্ষতির একটি স্পষ্ট উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন। ইউরোপীয় ইউনিয়নের সাবেক শীর্ষ কর্মকর্তাসহ ৪ জনকে ভিসা দেবেনে যুক্তরাষ্ট্র। প্রযুক্তিগত নতুন নিয়মের কারণে ইউরোপীয় ইউনিয়নের একজন প্রাক্তন কমিশনের এবং আরও ৪ জনকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ২৩ ডিসেম্বর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। এসব ব্যক্তিদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে যুক্তরাষ্ট্র বিরোধী প্রচারণার অভিযোগ করা হয়েছে। নিষেধাজ্ঞা ঘোষণা করে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, এই চরমপন্থী কর্মী ও অস্ত্রধারী এনজিওগুলি বিদেশি রাষ্ট্রগুলোর মাধ্যমে চাপ বাড়িয়েছে। প্রতিটি ক্ষেত্রেই তারা আমেরিকান ভাষাভাষী এবং আমেরিকান কোম্পানিগুলিকে লক্ষ্যবস্তু করেছে। এই পদক্ষেপটি ইউরোপীয় কমিশনের প্রাক্তন শীর্ষ প্রযুক্তি নিয়ন্ত্রক থিয়েরি ব্রেটেনরের বিরুদ্ধে নেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ব্রেটেনকে ইউরোপীয় ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের মাস্টার মাইন্ড হিসেবে বর্ণনা করেছে। এই আইনের মাধ্যমে ইউরোপ জুড়ে পরিচালিত প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে কঠোর নিয়ন্ত্রণ এবং অন্যান্য শর্ত আরোপ করা হয়েছে, যা বাক স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট ডিএসএ সাম্প্রতিক সময়ে তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র এটিকে ইউরোপ এবং তার বাইরে ডানপন্থী মতদর্শের বিরুদ্ধে কঠোর সেন্সরশিপের একটি হাতিয়ার হিসেবে দেখছে।